এই লালকুটির ঘাট, এখান থেকে ছেড়ে গেল আমাদের লঞ্চ। চাঁদপুরের মানুষ আমরাই আসল ইলিশ পাই না। হ্যালো, হ্যাঁ ইলিশ কোথায় পাবো মামা? ইলিশ মাছ কোথায় পাবো? এই হচ্ছে অরিজিনাল ইলিশ, 2200 টাকা কিলো। শুধু মাথার লেজের ভর্তা করে দেবেন। এই আমাগো মাছ, আর এই হচ্ছে মাছের ডিম। আব লাগ রা হ্যায় হাম ইলিশ ফিশ খা রহে হ্যায়। সিঙ্গেল জীবনে ভালোবাসা কোলবালিশ, আর প্রিয় মাছের নাম বলতে মনে পড়ে ইলিশ। এই যাবৎ বাজার থেকে অনেকবারই ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি এসেছি, কিন্তু আজ চিরাচরিত প্রথা ভেঙে বেরিয়ে পড়েছি ইলিশের বাড়ি খুঁজতে চাঁদপুরের পথে। ইলিশের সঙ্গে দেখাতে হবেই, সেই সঙ্গে উপরি পাওনা ঢাকা থেকে চাঁদপুর অবধি লঞ্চের রোমাঞ্চকর সফর। তাহলে আর দেরি কেন, লাইক বাটনে রাখুন হাত, আর মন থেকে বলুন মামা চাঁদপুর আসতেছি। বাংলাদেশ ভ্রমণে আজ আমার শেষ দিন, আর আজকের সকাল শুরু ঢাকা শহর থেকে। বেলা যত বাড়ে ভিড় ততই বাড়ে, তাই সকাল সকাল বেরিয়ে ধরে নিয়েছি অটো গাড়ি। আজ আপনাদের সবাইকে নিয়ে যাব চাঁদপুর ইলিশের বাড়ি। আজকের সকাল শুরু করছি ঢাকা শহর থেকে, এবং এই মুহূর্তে আমার গন্তব্য হচ্ছে সদরঘাট। সকালবেলা হোক, বিকালবেলা হোক, সন্ধ্যেবেলা, যদি আপনার ডেস্টিনেশন আধ ঘন্টার হয়, ওটার জন্য আপনাকে 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে বেরোতে হবে। 1.5 ঘন্টা, মানে এই কদিনে আমার অভিজ্ঞতা হলো এটাই। এই হচ্ছে লালকুটির ঘাট, এখান থেকে চাঁদপুর, ইলশা, বরিশাল ডে সার্ভিস। এখান থেকে দিনের বেলায় সমস্ত আর কি যে লঞ্চগুলো সেগুলো ছাড়ে। 8:35 ছাড়বে হচ্ছে লঞ্চ। 1 ঘন্টা অন্তর অন্তর শুনেছিলাম লঞ্চ এখানে 8টা 9টা, বাট 8:35 একটা আছে, তো ওইটাই ধরবো। তার আগে এখানে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিলাম। আর এই ঘাটে আসার জন্য কিন্তু টিকিট কাটতে হবে 10 টাকা পার পার্সন। লালকুটি ঘাট থেকে উঠে পড়লাম সকাল 8:35 চাঁদপুর যাওয়ার বোগদাদিয়া 7 এই লঞ্চে। আমি মাছ ধরা দেখবো, প্লাস ওই টাটকা মাছ কিন্তু খাবো। বোগদাদিয়া 7 এই যে লঞ্চটা, এটা যাবে হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর। ভিড় ভরপুর। এবার এই লঞ্চে কি আছে কেবিন, কি আছে সোফা, 1তলা না 2তলা না 7তলা, শুনে একবার দেখিয়ে দিই আপনাদেরকে, আর আমিও দেখে নিই। লঞ্চের ভেতরে রয়েছে টিকিট কাউন্টার, সেই কাউন্টার থেকে বিভিন্ন শ্রেণীর টিকিট ওখানে কেটে নেওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর চেয়ার হচ্ছে 260 টাকা করে। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর চেয়ার, এখানে সবাই বসে আছে, আর এই সাইডেও সবাই পরপর বসে আছে, সাইডেও বসা যায়। বোগদাদিয়া 7 লঞ্চের এটা হচ্ছে বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে যে সিট রয়েছে না, এই সিট কিন্তু অনেকটাই কমফোর্টেবল সেকেন্ড ক্লাসের থেকে, ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম এসি, টিভিও রয়েছে। 3 ঘন্টার জার্নি যদি আরও বেশি আরামদায়ক করতে হয়, সেক্ষেত্রে বিজনেস ক্লাস হচ্ছে বেস্ট অপশান। না হলে তো কেবিন রয়েছে, এসি কেবিনও রয়েছে। মোট কথা যত ভাড়া আপনি গুনতে পারবেন, আপনার জার্নি ততটাই কিন্তু কমফোর্টেবল হবে। ওপরটায় পুরোপুরি কেবিন, এগুলো সব পরপর সব কেবিন। এই হচ্ছে এই লঞ্চের প্রপেলার। বরিশালে যে লঞ্চে গিয়েছিলাম, সেই লঞ্চের প্রপেলার কিন্তু অনেক বড় ছিল, এটা অনেকটাই ছোট। এগুলো হচ্ছে এক্সট্রা পেয়ার সব। এখানে ক্যান্টিন রয়েছে, চলুন একবার দেখে আসি ক্যান্টিনে কী কী খাবার পাওয়া যাচ্ছে। স্যান্ডউইচ, বার্গার, পিৎজা রয়েছে, রোল রয়েছে, এদিক থেকে কেক রয়েছে, নুডলস রয়েছে, কাটলেট রয়েছে, এদিকে তো চা কফি রয়েছে। কোন কোন খাবারের কত দাম সেটা দেখি না। এখন 8:35 আমাদের লঞ্চ ছেড়ে দিল ঢাকা থেকে চাঁদপুরের পথে। এখানে টাইম কিন্তু টাইম, যে টাইম সেই টাইমেই ছাড়বে লঞ্চ। আর যে নদীপথ ধরে এখন আমরা যাবো, এটা হচ্ছে বুড়িগঙ্গা। এই নদীর সাথে কিন্তু আমরা 3বার পরিচিত হয়েছি। যেদিনকার পুরান ঢাকায় এসেছিলাম সেদিন একবার, যেদিন বরিশালে গেছিলাম, এবং আজকে 3য়বারের জন্য এই বুড়িগঙ্গার পথ ধরে আমরা যাব চাঁদপুরের পথে। এই ওপরেও রয়েছে এরকম বসার জায়গা, এখানেও সমস্ত প্যাসেঞ্জাররা বসে আছে। লঞ্চের নিচতলা থেকে ওপরতলা সব জায়গাতেই সব ধরনের যাত্রীদের বসার ব্যবস্থা রয়েছে। তবে এই যাত্রাপথের আসল সৌন্দর্য দেখতে গেলে অবশ্যই যেতে হবে আপার ডেকে। ভেতরে বসার থেকে এই বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া এবং আপনাদেরকে দেখানো দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই আপার ডেকটা কিন্তু অনেকটাই বড়, সুন্দর গাছ ফাছ লাগানো আছে। এই জায়গাতে একটা টেবিলও রয়েছে, চাইলে এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। এখানে এরকম টুল রয়েছে পরপর বসার জন্য। 1 কাপ চা নিয়ে বসে পড়তে হবে এই জায়গাতে। আর এই 3 ঘন্টার এই যে লঞ্চের সফর, সেটাকে এনজয় করতে হবে। এরকম সব পরপর লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, যে লঞ্চগুলো বিভিন্ন জায়গায় যাবে। এইগুলো হচ্ছে সমস্ত ট্যুরিস্ট ভেসেল, এগুলো সুন্দরবন, জাফলং এইসব জায়গায় যায়, সেগুলো এখান থেকেই ছাড়ে। এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা ঢাকার হাসনাবাদকে আলাদা করেছে। এই দিকটা হচ্ছে হাসনাবাদ, এই দিকটা হচ্ছে ঢাকা। বাস জার্নির এক্সপিরিয়েন্স আমার খুব বেশি হয়নি, কিন্তু ট্রেন জার্নি আর এই লঞ্চ জার্নি করে সত্যি বলতে দিল গার্ডেন হয়ে গেছে। মানে এর টানে আরও একবার বাংলাদেশ আসবো।
এই হচ্ছে সমস্ত ডকইয়ার্ড, যেখানে জাহাজ তৈরি, জাহাজ মেরামতি সমস্ত কাজকর্ম হয়। আমাদের এগিয়ে চলার সাথে সাথে কিন্তু এই যে বুড়িগঙ্গা নদী, এটা কিন্তু তার আকৃতি পরিবর্তন করছে। যখন আমরা শুরু করেছিলাম তখন কিন্তু নদী এতটাও চওড়া ছিল না, কিন্তু এখন দেখুন নদী কিন্তু আস্তে আস্তে কত চওড়া হয়ে গিয়েছে। নদীটা কিন্তু ভেতরে খুবই গভীর, এই জন্য যখন নদীতে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটার কিন্তু খুব একটা প্রভাব এখানে বোঝা যায় না। অন্য নদীতে কী হয়, যখন জোয়ার হয় তখন নদীর কূল ছাপিয়ে যায়, আবার যখন ভাটা হয় তখন জল অনেকটা পিছিয়ে আসে, মনে হয় নদীর গভীরতা কম। এখানে তা নয়, এখানে নদী ভেতরে খুব গভীর, ওই জন্য ভেতরে জলটা ফিক্স থাকে, যেটুকু হয় ওপরে ওপরে হয়। কুয়াশার জন্য আজকে একটু ঝাপসা রয়েছে, একটু পরে হয়তো বেলা যত বাড়বে কুয়াশা আস্তে কেটে যাবে, তখন সব কিছুই আরও স্পষ্ট হয়ে যাবে আপনাদের চোখে বা আমার চোখে। এবার এক কাপ চা কফি খেতে হবে, খেয়ে গলা ভেজাতে হবে, কারণ সকাল থেকে এখনও চা কফি নসিব হয়নি। তো আমি কিন্তু সঙ্গে আর কি চা নিয়ে এসেছি। এটা কোনো প্রমোশন নয়, এটা জাস্ট একটা ইনফরমেশান যে ওই আমরা খাই না করক চা, দুধ চা, তো তার হচ্ছে এটা হচ্ছে পাউচ, ইনস্ট্যান্ট চা। তো এখন আমি আর টি ব্যাগ নিয়ে ঘুরি না, এরকম পাউচ নিয়ে ঘুরি। তো এটা যদি গরম জলে জোগাড় করে গরম জলে যদি মিশিয়ে দিই, সে চা কিন্তু দুধ চায়ের মধ্যে খেতে হয়, ভালো টেস্ট হয়। তো সাথে নিয়ে এসেছি মুক্তারপুর ব্রিজ, এই দিকে যাচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জ, আর এই দিকে হচ্ছে মুন্সিগঞ্জ। এই ব্রিজটা নারায়ণগঞ্জ আর মুন্সিগঞ্জকে আলাদা করেছে। নদীমাতৃক দেশ হচ্ছে বাংলাদেশ, আর এই বাংলাদেশের জলপথের জার্নি আলাদাই মজা। লঞ্চে জুতো পালিশ করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এবার একটু 260 টাকার চেয়ারে বসে দেখি, পয়সা দিয়ে টিকিট কেটেছি, সারাক্ষণ তো বাঁদরের মতো লাফি লাফি বেড়ালে হবে না এদিক ওদিকে, একটু বসেও দেখি। বহরমপুর শিলিগুড়ি নন এসি বাসের সিট যেরকম হয় অনেকটা সেরকম। যারা ঘুমোতে চান, এই আশেপাশের দৃশ্য দেখার ইন্টারেস্টেড নয়, ডেলি যাতায়াত করতে হয় বা মাঝে মধ্যে যাতায়াত করতে হয়, এইসব নদীপথ ভূমিস্থ এগুলো খুব চেনা, তারা এখানে এসে বিন্দাস ঘুমিয়ে যেতে পারবেন। সময় সকাল 9:48। আমাদের ঢাকা থেকে 1 ঘন্টার কিছু বেশি সময় পথ চলা সম্পূর্ণ। এই মুহূর্তে আমরা পৌঁছেছি মুন্সিগঞ্জে আমাদের লঞ্চের আর কি প্রথম হল্ট রয়েছে, প্রথম এবং শেষ হল্ট মুন্সিগঞ্জে দাঁড়াবে। অনেক প্যাসেঞ্জার এখানে নামবে, আবার মুন্সিগঞ্জ থেকে অনেক প্যাসেঞ্জার উঠবে। সময় 9:54। আমাদের লঞ্চ ছেড়ে দিল হচ্ছে মুন্সিগঞ্জ। এবার পথ চলা চাঁদপুরের পথে, আর সেই সাথে সাথে কিন্তু সূর্য তার অবস্থান পরিবর্তন করছে, বেলা বাড়ছে, রোদের তেজ বাড়ছে, আর আমাদের এই নদী পথের বা নদী দুই পথের যে দুই ধারের যে সৌন্দর্য বা দৃশ্য, সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমাদের এই লঞ্চ চলেছে মেঘনা নদী পথ ধরে, এটা হচ্ছে মেঘনা নদী। মুন্সিগঞ্জ ফেরিঘাট পেরিয়ে আসার পর দেখলাম এখানে নদী বেশ চওড়া, এপার ওপার প্রায় দেখা যায় না বললেই চলে। এই জায়গার নাম ত্রিমোহিনী। গুগল ম্যাপ ফলো করলে দেখা যাবে ব্রহ্মপুত্র, ধলেশ্বরী এবং মেঘনা, এই 3 নদী এই জায়গায় এসে মিশেছে, এবং মেঘনা নদী ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের সীমানা নির্ধারণ করেছে। এই যে আমি আঙুল নির্দেশ করছি, এই দিকটা হচ্ছে চর কিশোরগঞ্জ, ওই দেখুন ওইটা হচ্ছে চর কিশোরগঞ্জের ফেরিঘাট। নদীমাতৃক দেশে নদীকে জড়িয়ে কত রকম পর্যটন, কত রকম বিনোদন, কত ধরনের জীবনযাপন। এই যে বালি নিয়ে যায় না, এগুলোকে বলা হচ্ছে বল গেট। দেখুন এই যে বল গেটগুলো যাচ্ছে, এগুলো মনে হচ্ছে যেন ডুবে গেছে জলের মধ্যে, আর একটু হলে হয়তো জলের উপরে চলে যাবে, কিন্তু তা কিন্তু নয়। আসলে এই কন্টেনারগুলোতে এত বালি ভর্তি, তো এর প্রেশারে এটা এরকম থাকে, কিন্তু এটা ডুববে না, এইভাবেই যাবে। এই দেখুন সব পর পর বল গেট যাচ্ছে। এই যে বল গেটগুলো যাচ্ছে, এদের সাথে সাথে যাচ্ছে হচ্ছে ড্রেজার। ওই ড্রেজারগুলো কী করে, নদী থেকে সমস্ত বালি তুলে এতে লোড করে দিয়ে বালি এইভাবেই চলে যায়। এইদিকে হচ্ছে ষোলোয়ানি সৈকত, আর এইখানে সমস্ত বালিগুলো তোলা হচ্ছে ড্রেজারের মাধ্যমে এবং এতে লোড করা হচ্ছে। অনেক দর্শক বন্ধুর মনে, এমনকি আমার মনেও একটা প্রশ্ন এসেছিলো যে আমরা যে চলেছি চাঁদপুরের পথে ঢাকা থেকে, আমাদের এই লঞ্চ এর স্পিড কত কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটছে? 20-21 এরকম স্পিডে চলছে। এই যে লঞ্চ চলছে, এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন আছে, কতজন যাত্রী যেতে পারে বা ফায়ার ব্যাগেট আছে, সব কিছু কিন্তু ইনফরমেশন দেওয়া থাকে এখানে। লঞ্চ ছাড়ে কিংবা কোনো ঘাটে পৌঁছায় তখন এই ঘন্টাটা বাজানো হয়। আর এই দড়িগুলো কী লেভেলে মোটা! এইসব জায়গায় আসলে আলাদা একটা মজা রয়েছে, কিন্তু কোথায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন, কোথায় প্লেন, আর এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। এখানে আসলে মন ভালো হয়ে যাবে। মনে মনে ভাবলাম, আজ থেকে বছর দশক আগেও যদি এই জায়গায় পা রাখতে পারতাম, তাহলে ছোটবেলায় পড়া ওই কবিতার লাইন দুটো, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, হয়তো সার্থক হতো। ব্যাপক ভিড় এই পারে এসে,
এখান থেকে টোটো রিক্সা রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, বিভিন্ন গ্রামে গঞ্জে যাওয়ার জন্য। সোনাইমুড়ি, ওদিকে হাজীগঞ্জ, ওদিকে ফরিদগঞ্জ, সব বিভিন্ন জায়গায় যাচ্ছে এখানে। মামা কোথায় যাবে এটা? এখানেও ইলিশ ফ্রাই সেই মামা ঘাটের মতো, সেই শুকনো লঙ্কা দিয়ে, সেই বেগুন দিয়ে। এটা 200 টাকা পিস, আর এটা 130 টাকা পিস। আর এমনি বড় ইলিশ কোথায় আছে ভেতরে? আমরা এখান থেকে টোটো নিলাম, যে টোটো রিক্সা করে যাবো হচ্ছে মোহনা। এখানে জিজ্ঞেস করছে মোহনা যাবেন, বাস স্ট্যান্ড যাবেন, কালীবাড়ি যাবেন, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য হাঁক দিচ্ছে। টোটো চালক এখানে নামিয়ে দিল, বললো এটাই নাকি মোহনা। এখানে একটা পার্ক রয়েছে আর বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে। চলুন আমরা করি পিপি পার্কে প্রবেশ। এই পার্কে ঢোকার পর এখানে একটা খুব সুন্দর ইলিশ মাছের স্ট্যাচু রয়েছে। এখানে একটা আমরা ক্লিক নিয়ে নিই ফোনে। আমরা এই মুহূর্তে রয়েছি নতুন চাঁদপুরে, আর আমি যদি আমার ক্যামেরাটা ঘোরাই তাহলে ওই যে ওই পার দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরনো চাঁদপুর। ওইদিকে একটা ব্রিজও দেখতে পাচ্ছি আমি, হয়তো দুটো জায়গায় কানেক্ট করার জন্য ব্রিজ রয়েছে। ক্যামেরাম্যানটা রয়েছে ডিএসএলআর নিয়ে, অর্থাৎ এটা কিন্তু একটা টুরিস্ট স্পটও বটে। এখানে বিভিন্ন টুরিস্টরা আসে, সকালে এসে বিকালে ফিরে যায় এবং তারা কিন্তু টুরিস্টদেরকে ছবি টবি তুলে দেয়। এই ঘাট থেকে সমস্ত স্পিড বোট ছাড়ছে। তো স্পিড বোট ভাড়া বলছে আধ ঘন্টায় গেলে হচ্ছে 500, আর 1 ঘন্টা গেলে হচ্ছে 700 কি 750 ঘন্টা রেট বলছে। আনলাম কি দেখাবেন, ওই জল ফল আর কি ঘোরাবে স্পিড বোটে। তা আমরা যে লঞ্চে করে এলাম ওর পরে আর জলে গিয়ে ঘোরার কোনো যৌক্তিকতা আমি দেখি না। এইরকম শীতকাল, রোদ আসছে, রোদের একটা আলাদা আমেজ, সেই সঙ্গে শীতের তো আলাদা একটা ঠান্ডা রয়েছে। আর এখানে পিকনিক, ওফ, বা ডিজে বাজালে কিন্তু খেলবো না। উচ্চ ঈশ্বরে গান, বুকে ব্যথা শুরু হয়ে যায়, ওই গান বাজালে কিন্তু হইব না। সিমেন্টের ধাপি করা রয়েছে, এখানে বাদাম বিক্রি হচ্ছে, অনেকে এখানে বসে আড্ডা মারছে, অনেকে পাবজি খেলছে। এখানে ছোটো ছোটো ঘোড়া রয়েছে, ঘোড়া করে পার্ক ঘোরানো হয়। কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল সব বিক্রি হচ্ছে। পেয়ারা রয়েছে, মুড়ি মশলা রয়েছে, কাসুন্দি আছে, হ্যাঁ, লবণ আছে, মরিচ আছে, টক আছে, পুরা মরিচ, ওদিকে তেঁতুল, ওদিকে লবণ, কাসুন্দি, সব কিছু দিয়ে এখানে মাখিয়ে দিচ্ছে। পেয়ারা আমাদের মামা। আমার দৃষ্টিভঙ্গিতে প্রেম করার জন্য একটা ভালো জায়গা। ঢাকা থেকে লঞ্চে উঠলাম, 3 ঘন্টার জার্নি করলাম, ভালো দিনও সময় কাটালাম। এখানে এসে বসলাম, দুজনে হাতে হাত রেখে গল্প করলাম, প্রচুর ভবিষ্যৎ অতীত বর্তমানের প্ল্যানিং করলাম। তারপরে আবার ইলিশ টিলিশ খেয়ে বাবুসোনাকে খাইয়ে দিয়ে আবারও লঞ্চ ধরে ফিরলাম। তারপর বাড়ি থেকে গুড নাইট SMS করে ঘুমিয়ে গেলাম। আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, থাকি চাঁদপুর হাজীগঞ্জ থানায়। এটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন বলে, জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। বড় স্টেশন, বড় স্টেশন বিশেষ করে এই পার্কটা হচ্ছে মেঘনা, আর একটু দূরে মানে নদীটার মাঝখানে হচ্ছে পদ্মা নদী। আচ্ছা, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে মেঘনা, চাঁদপুর লঞ্চঘাট ওইদিকে। ওইদিকে ওই যে দূরে আমরা একটা দেখতে পাচ্ছি ট্রলার টাইপে যাচ্ছে মালবাহী, ওটা হচ্ছে পদ্মা। এটাকে বলা হয় 3 নদীর মোহনা। মেঘনা, পদ্মা, ডাকাতিয়া, এই 3টে নদী মিশে এখানকার মোহনা। এই জায়গাটা হচ্ছে মোহনা। গুগল ম্যাপে চাঁদপুর লিখে সার্চ করলে খুব ভালোভাবেই দেখা যাবে পদ্মা আর মেঘনা, বাংলাদেশের এই 2 প্রধান নদীর মোহনায় চাঁদপুরের অবস্থান। তাই তো ইহা ইলিশের বাসস্থান। পাশেই রয়েছে ডাকাতিয়া নদী, যার উপস্থিতিতে সার্থক হয়েছে 3 নদীর মোহনা এই নামটি। ওই যে দূরে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ওগুলো কিন্তু ইলিশ মাছ ধরার নৌকা। ওখানে ইলিশ মাছ ধরা হচ্ছে। আমরা এখানে এসেছি মেনলি আমার দর্শক বন্ধুদেরকে কথা দিয়েছে আর সময় যে আমরা এখানে ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ যেখানে তাজা ইলিশ পাবো সেই ইলিশ খাবো। তো কোথায় এখানে ইলিশ খাওয়া যায়? ইলিশের ঘাট এখানে আছে, এখান থেকে কিনে আমরা রান্না করে যেতে পারেন বাজে। যেমন আমরা মাওয়া ঘাটে কিনেছিলাম ইলিশ কিনে রান্না করে। আমরা যাই, আমরা ঘাট থেকে ইলিশ কিনি, ইলিশ ঘাট থেকে, এবং কিনে রান্না করে খাই, এবং সেই সাথে আপনাদেরকেও একটা অভিজ্ঞতা চটপট শেয়ার করি। চাঁদপুরের মানুষ আমরাই আসল ইলিশ পাই না। একদম সত্য এটা, কেননা আমাদের চাঁদপুরের মানে আমাদের যে মোহনাটা, পদ্মা এবং মেঘনা যে মিলনস্থল, হ্যাঁ, এটার যে ইলিশটা এটা হচ্ছে খুবই সুস্বাদু। হ্যাঁ, এখন কি হয়, যেখানে আমাদের এখানে চাঁদপুর ইলিশ আড়তটা অনেক বড়, মানে বাজারটা বড়, তো ভোরে যে মাছগুলো ঢুকে ওগুলো সব ট্রাকে করে আমাদের এক্সপোর্ট হয়ে যায় হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এমন সাইড। আর চাঁদপুরের বাজারে আসে যে নোয়াখালী, ভোলা, ওই সাইডের ইলিশগুলো আসে আর কি, যেটা ওর টেস্টটা আমাদের অরিজিনাল ইলিশ থেকে একটু কম। আর অরিজিনাল ইলিশ আছে, নেই বলতে না, বাজারে আছে, কিন্তু যারা চিনে না ওরা একটু আমি আগে বলেছিলাম মামাতে গিয়ে যে ইলিশ কিন্তু চিনতে হবে, ইলিশ কিন্তু খেলে হবে না। ইলিশ চেনার জন্য চোখ চাই। ভারতবর্ষ থেকে বাংলাদেশে এসেছি, বাংলাদেশে ঢাকা থেকে এসেছি চাঁদপুর, এবং সেখানে এসে আমার সব দর্শক বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে। এই অনুভূতি আলাদাই কিছু। ভালো থেকো সবাই, টাটা। আচ্ছা দাদা, ঠিক আছে, আবার হ্যাঁ, একদম একদম দেখা হবে। ভাই, চাঁদপুরে একটা স্টেশনও আছে, রেল স্টেশন, আর প্ল্যাটফর্মের লোকজনও রয়েছে, তার মানে এখান থেকে ট্রেন যায়। তো এখানে একটু জানতে চাইবো যেখান থেকে চাঁদপুর থেকে ট্রেন কোথায় কোথায় যায়। বাট একটা জিনিস দেখুন, একটা রেলপথ এসে শেষ হয়েছে এখানে, সামনে হচ্ছে নদী, জাস্ট এখানে এসে লাইনগুলো শেষ হয়ে গেছে, একদম শেষ জায়গা। আধুনিকতার বেড়াজালকে কাটিয়ে, আধুনিক জীবনযাত্রাকে ছাড়িয়ে এই জায়গাটায় আসলে কিন্তু সেই একটা নস্টালজিক ফিলিংস অবশ্যই পাওয়া যায়। যারা প্রচুর ট্যুর করেন, ঠিক আছে, তাদেরকে আমি বলবো আপনারা অন্তত একবার বাংলাদেশ আসুন, আপনাদের সেই নস্টালজিক ফিলিংসটা কিন্তু নেওয়ার জন্য, না হলে খুব 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 মিস করবেন। আমাকে অনেক অনেক নেগেটিভ কথা বলেছে, হ্যাঁ বাংলাদেশ যাবেন না, কি দেখার আছে, কি আছে ওখানে। দেখুন, দেখতে আসিনি, ফিল করতে এসেছি, ঠিক আছে।
অনেক কিছু পুরনো জিনিস যেগুলো আপনারা যখন আসবেন আপনারা ফিল করতে পারবেন, তখন অনুভব হবে যে কৌশিক কিন্তু ঠিক কথাই বলেছিল। আমরা যাব ওই পারে প্ল্যাটফর্মের দিকে, ওখানে গিয়ে দেখবো যে এখান থেকে কোথায় কোথায় যাওয়ার ট্রেন পাওয়া যায়। তবে এখানকার যে রেলপথ সেটা কিন্তু হচ্ছে এরকম মিটার গেজ লাইন, এখানে কিন্তু ব্রড গেজের লাইন নেই। এখান থেকে মানে চট্টগ্রাম যাওয়ার ট্রেনের টিকিট পাওয়া যায়। কথা বললাম এখান থেকে সরাসরি ঢাকার কোনো ট্রেন নেই, এখান থেকে ট্রেন ধরে যেতে পারছে লাকসাম থেকে ট্রেন চেঞ্জ করে আবার যেতে পারছে ঢাকা। আর এখান থেকে কিন্তু চট্টগ্রামের ট্রেন আছে, হাজিপুরের ট্রেন আছে। কি দারুণ! হ্যালো, ট্রেনের দরজায় মানুষ, ছাদে মানুষ, আর খুব সুন্দর একটা ছটপটে সবুজ রঙের রেলগাড়ি, অনেকটা ঘাসেরই মতো কালার, ভীষণ সুন্দর। টাইমিংটা খুব সুন্দর যে এখানে এসে একটা ট্রেন দেখতে পেলাম। এখান থেকে ট্রেনটা যাবে কুমিল্লা থেকে যেতে হবে ঢাকা। চাঁদপুর স্টেশনের পাশেই রয়েছে চাঁদপুরের মাছঘাট, এটাকে বলা হচ্ছে মাছঘাট। দেখুন এখানে কিন্তু আশেপাশে প্রচুর আড়ত রয়েছে, এখান থেকে মাছ আর কি বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হয় বা সাপ্লাই হয়। আমরা এখান থেকে উঠলাম হচ্ছে মামা রিক্সায়। মামা কই যামু? হরিণা? হরিণা ইলিশ পাইমু? হরিণা না হরিয়ানা? তাও ভালো হলো, হরিয়ানা যাবো নাকি এখান থেকে বা রিক্সা নিয়ে ইলিশ খেতে? ইজ্জত কা সওয়াল है ভাই। হ্যাঁ, ইলিশ কোথায় পাবো মামা? ইলিশ মাছ কোথায় পাবো? পুরনো চাঁদপুর থেকে রওনা দিয়ে ডাকাতিয়া নদীর সেতু পার করে নতুন চাঁদপুর হয়ে আমরা চললাম হরিণার উদ্দেশ্যে। লক্ষ্য অরিজিনাল ইলিশ মাছ। চাঁদপুরের এখান থেকে হরিণা পর্যন্ত নেমে হচ্ছে 30 টাকা করে। আমরা পৌঁছে গেছি হরিণা ফেরিঘাটে। আর এই ফেরিঘাটে পৌঁছানোর পরে কিন্তু আশপাশ থেকে ভেসে আসছে মাছ ভাজার গন্ধ। চাঁদপুর থেকে যে এলাম হরিণা পর্যন্ত মোটামুটি মিনিট 15 থেকে মিনিট 18 মতো মিনিট মতো সময় লেগেছে। রাস্তা কিন্তু একটু খারাপ আছে, হ্যাঁ, ঝাঁকাচ্ছিল প্রচুর। এইগুলো সব পরপর রয়েছে মাছের আড়ত, এই সব ট্রাকে করে মনে হচ্ছে সব ইলিশ আর কি ট্রান্সফার হয়। এই দেখুন, এই হচ্ছে অরিজিনাল ইলিশ, 2200 টাকা কিলো। এখানে কথা বলছিলাম, বললো যে ইলিশ আসবে, যে নৌকাগুলো গেছে মাছ ধরতে এগুলো আসবে, ঘন্টাখানেক তো সময় লাগবে। কিন্তু বেশিক্ষণ এখানে আমাদের ওয়েট করা যাবে না, কারণ আমাদের কিন্তু আবার 3:30টার সময় ওখান থেকে লঞ্চ ধরতে হবে ঢাকা ফিরে যাওয়ার জন্য। থাকলে এখানে একদিন আলাদা কথা, কিন্তু না থাকলে এই তাড়াহুড়োটা থাকবে। 6টার সময় যে লঞ্চ ছাড়ে ঢাকা থেকে, সেই লঞ্চ ধরে আসুন, তাহলে অনেকটা সময় কিন্তু আপনারা চাঁদপুরে স্পেন্ড করতে পারবেন। বা ওই যে নৌকা করে ইলিশ এলো, সেই ইলিশ দেখলেন, সেই ইলিশ পছন্দ করে কিনে এখানে রান্না করে নিতে পারবেন, সেটার অপশান আছে। আর যদি সময় কিছু কম থাকে তাহলে কিন্তু এই যে এখানে কিছু হোটেল রয়েছে, এখানে গিয়ে কিন্তু তাজা ইলিশ পাওয়া যাবে। তো দেখি এখানে ইলিশের দাম কত কী বলছে। মামা তাজা ইলিশ হইব? এগুলো কত? 1200? হরিণা ফেরিঘাটের কাছে হোটেলগুলোতে মন মতো ইলিশ মাছ পেলাম না। এদিকে বেলা বয়ে যায়, অগত্যা ইলিশ ছাড়াই হরিণা থেকে আবারও আমরা রওনা দিলাম চাঁদপুরের দিকে। চাঁদপুর রেল স্টেশনের পাশেই রয়েছে মাছের বাজার, সেখানে এসে দরদাম করে একটা ঠিকঠাক ইলিশ মাছ কেনার চেষ্টা করলাম। কত করে রাখবেন? খাবার জন্য আমরা ভেজে খাবো মামা। মাছ কিনে 1650 টিকিট দাও মামা, একটু কমান দাম। বাজার ঘুরে দরদাম করে ইলিশ মাছ কেনার সময় অনুভব করলাম এতদিন ধরে মনের মধ্যে যে ধারণাটা ছিল বাংলাদেশে ইলিশ মাছ খুব সস্তা, এটা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে 2300 টাকা কেজি। হাতে সময় কম ছিল, তাই সময় নষ্ট না করে পছন্দ মতো একটা ইলিশ মাছ কিনে চলে এলাম ওই মাছ বাজার সংলগ্ন হোটেলে। মাছ বাজারের আশেপাশেই রয়েছে বেশ কিছু হোটেল, সেখানে ইলিশ মাছ নিয়ে গেলে ওরাই কাটাকুটি করে ফ্রাই করে দেয়। হ্যাঁ, 3 জন। মাছের ডিমও আছে, শুধু মাথার লেজের ভর্তা করে দেবেন, তাই তো? হ্যাঁ, 3 জন। মাছের মাথার লেজ বাঁচতেছে। এই হচ্ছে আমাদের ইলিশের লেজ ভর্তা। দেখি কেমন ঝাল দিয়েছে। সেই ঝাল। মাওয়াতে যেমন কাঁটাগুলোকে বেছে ফেলে দিয়েছিল, এখানে কাঁটা কিন্তু বেছে ফেলেনি, কাঁটাগুলোকে সময় দিয়ে দিয়েছে, মানে কাঁটা বেছে বেছে ভর্তা খেতে হবে। এই আমাগো মাছ, আর এই হচ্ছে মাছের ডিম। এই আমাদের মাছের ডিম গরম গরম। একটা ব্যক্তিগত মতামত বলছি, ইলিশ মাছ
আমার কিন্তু সর্ষে বাটা ছাড়া ভালো লাগে না, নাহলে ভাপা, নাহলে পাতুরি। এই একটা নিয়ে নিই মাছ, আর এরকম প্লেটে দিয়েছে হচ্ছে ভাত, হচ্ছে মাছের তেল, গরম তেল, ভাতের মধ্যে এই তেলটা মেশানোর পর अब लग रहा है हम ইলিশ ফিশ खा रहे हैं। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার ফিরে যাওয়ার পালা। 3:30 হচ্ছে এখান থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার টাইম, এখন বাজে 3:25। ইলিশ খেতে গিয়ে এক বিপত্তি, তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, গলায় ঢুকে গেছে কাঁটা, তারপর ওই সাদা ভাত গিলে লেবু চুষে কাঁটা নামাতে পেরেছি। মামা টানেন, সামনে টানেন মামা, সামনে টেনে দেন। আরে যাবো যাবো যাবো, টোটোকে বললাম তুমি টোটো উড়িয়ে দাও, রাস্তা ভাঙলে দায় আমার। যাই হোক, টোটো উড়িয়ে পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। এখানে দাঁড়িয়ে রয়েছে সোনারতরী জেট, সোনারতরী করে আমরা ট্রান্সফার হব চাঁদপুর থেকে ঢাকা। 3:40 একদম টাইমেই ছাড়লো আমাদের লঞ্চ। কাটায় কাটায় 3:40 ছাড়লো আমাদের লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। তার মানে ধরে নিলাম এখনও ওখান থেকে 3 ঘন্টার বেশি লাগবে, তার মানে 6:40। ওই 7টা, 7:15 নাগাদ হয়তো গিয়ে পৌঁছাবো। সকালে যখন এসেছিলাম তখনও আকাশে কুয়াশা, এখন সকাল ফুরিয়ে দুপুর ফুরিয়ে বিকেল হতে চললো, সূর্য অস্ত চলে, আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, এখনও কিন্তু সেই কুয়াশা রয়েছে। সেই যে পরিষ্কার একটা ঝকঝকে দিন, যেরকম দিন আমরা পেয়েছিলাম এর আগের ব্লগসে আপনারা দেখেছিলেন যে আমরা ওই টেকনাফ থেকে গিয়েছিলাম সেন্ট মার্টিন, ওরকম কিন্তু আকাশ পেলাম না। ওরকম ওয়েদার পেলে এই ছবি আরও ক্লিয়ার আসতো, জার্নি আরও সুন্দর হতো। আজকে সূর্য আর কিছুক্ষণ পরে চলে যাবে অস্ত চলে, আমাদের দূরত্ব ক্রমশ বাড়ছে এই চাঁদপুরের সঙ্গে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘনা, পদ্মা, ডাকাতিয়া নদী, আর সেই পার্কটা যেখানে অনেকটা সময় অতিবাহিত করেছিলাম আজকের এই দিনে। সূর্যাস্তের সাথে সাথে অবসান হলো আমার এবারের বাংলাদেশ ভ্রমণের শেষ দিনের। এবারের মতো বিদায় মেঘনা, এবারের মতো বিদায় পদ্মা। সময় সন্ধ্যে 7:14। যে লালকুঠির ঘাট থেকে আজকে শুরু করেছিলাম আমাদের গল্প, চাঁদপুর যাওয়ার গল্প, ইলিশের গল্প, সেই ঘাটে এসেই আমাদের গল্প শেষ হলো। পুরোটা দিন কেটে গেল প্রায় 12 ঘন্টা। এরপর হোটেলে গিয়ে রেস্ট এবং বাংলাদেশে আরও একটা দিনের সমাপ্তি। তবে শেষ পর্বের চেষ্টা করব ঢাকা থেকে কলকাতা ট্রেন জার্নির মধ্যে দিয়ে, আর সেই শেষ পর্বেই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভারতবর্ষ থেকে বাংলাদেশ যাওয়ার ভিসা আপনারা করতে পারবেন। মামা ভারতবর্ষে আসতেছি।